দেশ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করায় অবশেষে ফাঁস হচ্ছে গোপন পরিকল্পনা। হুমায়ূন আহমেদ সাহেবের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু অবশেষে আওয়ামী লীগের চর শাওন গ্রেফতার হয়েছে, অর্থাৎ আসিফ নজরুলের শাশুড়ি গ্রেফতার হয়েছেন। তিনি গ্রেফতার হয়েছেন রাষ্ট্রদ্রোহিতার একটা কারণে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তো শাওন আসলে কী করেছে, শাওনের গ্রেফতার নিয়ে নতুন কিছু তথ্য আমরা জানতে পেরেছি, যা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে শাওনের গ্রেফতার সম্পর্কিত কয়েকটি আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আজ 6 ফেব্রুয়ারি 2025, এই মুহূর্তে রাত 9:02। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করায় অবশেষে ফাঁস হচ্ছে গোপন পরিকল্পনা। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে আমরা অবশ্যই জানতে চাই। প্রিয় দর্শক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার হয়েছে। সাদামাটা ভাবে এই খবরটা দেখলে একটু খটকা লাগে যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করার কি বা প্রয়োজন ছিল। আপনারা শাওনের পরিচয় বৃত্তান্ত সাধারণভাবে জানেন যে জনপ্রিয় ঔপন্যাসিক মরহুম হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনি। তার ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। প্রিয় দর্শক, কিন্তু হুমায়ূন আহমেদ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও মেহের আফরোজ শাওন নানাভাবে প্রত্যক্ষ পরিস্থিতিতে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, এখন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস দিয়েছেন এই সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে। এখন যদি আমি বলি যে ফেসবুকে স্ট্যাটাস দিলেই কি গ্রেফতার করতে হবে, ভিন্ন মত তো থাকতেই পারে। আমার মতের সঙ্গে যে একমত হবে কেউ, তা কিন্তু নয়। আর ভিন্ন মতের কারণে যদি গ্রেফতার করা হয় তাহলে ফ্যাসিবাদের কি দোষ ছিল, এই প্রশ্ন আমি উঠাতে পারি। কিন্তু এখন বিষয় হচ্ছে মত প্রকাশের নামে ষড়যন্ত্র করা বা মত প্রকাশের নামে অপতথ্য যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে সমাজের জন্য সেটা খুবই ভয়ঙ্কর। আমরা দেখতে চাই যে মেহের আফরোজ শাওন সেই অপতথ্য ছড়িয়েছেন কিনা, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন কিনা, গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে ব্যঙ্গ বিদ্রুপ বা হেয় প্রতিপন্ন করার কোনো প্রচেষ্টা চালিয়েছেন কিনা। প্রিয় দর্শক, হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা রয়েছে। হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করার পর এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদ, যিনি এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের স্ত্রী, এই শিলা আহমেদের বান্ধবী ছিলেন মেহের আফরোজ শাওন। শুটিং সেটেই আসলে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়, পরিণয়, প্রেম যাই বলি না কেন সকল কিছুই ঘটেছে। এরপর হুমায়ূন আহমেদ মেহের আফরোজ শাওনের সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। শাওনকে বিয়ে করার কারণেই কিন্তু হুমায়ূন আহমেদের প্রথম সংসারটি ভেঙে যায়, মানে গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদ হয়। এটা তো আপনাদের অনেকেরই জানার কথা। কিন্তু বিষয় হচ্ছে হুমায়ূন আহমেদ সরাসরি রাজনীতি না করলেও শাওন কিভাবে রাজনীতিতে জড়িয়ে গেলেন। আসলে শাওনের পুরো পরিবারই রাজনীতি সম্পৃক্ত। আপনারা যারা একটু রাজনীতি সচেতন তাদের জেনে থাকবার কথা যে শাওনের মা তহুরা বেগম তিনি 1996 থেকে 2001, 2009 থেকে 2014 মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুরের নুরন্দি। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হবার জন্য কয়েকবারই চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শাওন কিন্তু নানাভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন, কখনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে, আবার কখনো সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে। তো এই যে গণ অভ্যুত্থানটি হলো, এরপর থেকেই একের পর এক বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বা ভিন্ন মত প্রকাশ করছেন। ব্যঙ্গ, বিদ্রুপ, অপতথ্য, নানা ধরনের ভুল তথ্য ছড়াচ্ছেন বলে গণ অভ্যুত্থানের পক্ষের জনগণ কিন্তু অভিযোগ করছে, শাওনের বিরুদ্ধে অভিযোগ শানিত করছে। ফেসবুকেও তোপ দাগাতে দেখছি নেটিজেনদের যে শাওন
অবলীলায় এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে বা ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখন ওই যে বললাম যে একজন ফেসবুকে লিখলেই তাকে ধরে নিয়ে আসবেন, এটা গত 16 বছরে ফ্যাসিবাদীদের সময়ে হয়েছে। ফেসবুকেও লিখা যেত না, বারবার কারেকশন করতে হতো, লিখেও কেটে দেওয়া হতো, সেলফ সেন্সরের প্রথা চালু হয়েছিল সেই সময়। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, আমি মন খুলে লিখবো, মন খুলে কথা বলবো, আমাকে তো স্বাধীনতা দিতে হবে। কিন্তু এই স্বাধীনতার নামে স্বাধীনতার অপব্যবহার যদি হয়, যদি ছাত্র জনতার রক্ত গণহত্যাকে অস্বীকার করা হয়, তাহলে খুবই আপত্তিকর ব্যাপার। এখন দেখুন, ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওন গ্রেফতার হওয়ার পর জিবি কোর্ট জানাচ্ছেন যে জিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে শাওনকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে। এখনো মানে এই মুহূর্তে যখন 9:06 বাজে তখনও শাওন কার্যালয়ে রয়েছে। তো সকালের দিকের ঘটনা, জামালপুরের নরন্দি এলাকায় শাওনের বাবার বাড়িতে আগুন দেয় দল মানুষ। তারা শাওনের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। বিশেষ করে গত কয়েকদিন ধরে শাওন নানা ধরনের অপতথ্য ছড়াচ্ছিলেন বলে ওই একদল বিক্ষুব্ধ মানুষের অভিযোগ। তার বাইরে নেটিজেনরা অভিযোগ করছেই যে শাওন কেন এতটা মারমুখো হয়ে এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। গুড়িয়ে দিল জনতা। এরপর ধানমন্ডি থেকেই আজকে সন্ধ্যায় শাওনকে গ্রেফতার করা হলো। এখন অভ্যুত্থানের পর আজকে 6 ফেব্রুয়ারি 2025 এই সময়ে আমি শাওনের ফেসবুক স্ট্যাটাস গুলো সামনে রাখি, তাহলে কেবলমাত্র একটি স্ট্যাটাস শাওন পজিটিভ ভাবে দিয়েছেন। এটি হচ্ছে শিল্পকলা একাডেমি পরিচালক হিসেবে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তখন জামিল আহমেদকে উচ্ছ্বসিত প্রশংসা করে শাওন স্ট্যাটাস দিয়েছেন। এর বাইরে আর একটি স্ট্যাটাসও তিনি সরকারকে অভিনন্দন জানিয়ে বা ইতিবাচক ভাবে দেননি। এটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কি তিনি অপতথ্য ছড়ালেন, প্রোপাগান্ডা করলেন, সেটাই মুখ্য বিষয়। অভিযোগ 1, আমি যেটা গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ সাংস্কৃতিক জগৎ থেকে দুজন ব্যক্তিকে চিহ্নিত নির্ধারণ করেছেন। একজন হচ্ছেন মেহের আফরোজ শাওন আর অন্যজন হচ্ছেন সুহানা সাবা। মেহের আফরোজ শাওনকে আমরা অনেকেই চিনি হুমায়ুন আহমেদের স্ত্রী হবার কারণে, কিন্তু সুহানা সাবা অল্প পরিচিত মডেল, অভিনেত্রী, তাকে অনেকেই হয়তো আমরা চিনতে পারবো না। এখন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি কেন আওয়ামী লীগ ব্যবহার করছে? কারণ আওয়ামী লীগ বলে সাংস্কৃতিক কর্মীরা সবসময় কিন্তু আওয়ামী কর্মী হিসেবে নিজেদেরকে পরিচিতি করাতে চায় না, নিজেকে পরিচয় দিতে চায় না। তারা সবসময় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি বা শিল্পী, অভিনেত্রী এইসব পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাংস্কৃতিক জগৎ থেকে কোনো প্রতিনিধি এই সরকারের বিরুদ্ধে যদি প্রতিবাদ বা কোনো ধরনের করে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া খানিকটা কঠিন। আপনারা জানেন যে এর আগে রোকেয়া প্রাচী ধানমন্ডির 32 নম্বরে গিয়েছিলেন। রোকেয়া প্রাচী এই সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের স্ত্রী ছিলেন। এই রোকেয়া প্রাচী 32 নম্বরে যাওয়ার পরে আব্দুল কালাম কাণ্ড ঘটেছে, তবে তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এখন শাওনকে গ্রেফতার করা হলো। শাওন 32 নম্বরে যাননি বা প্রকাশ্যে আসেননি, সরাসরি কোনো প্রতিবাদেও অংশ নেননি, শুধুমাত্র ফেসবুকে লিখেছেন। এর বাইরে তিনি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার একটা চেষ্টা করছেন বা ফাঁদ তৈরি করছে বলে গোয়েন্দা পুলিশ বলছে। দেখুন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা মিছিল সমাবেশ করার চেষ্টা করছেন। এর বাইরে আমরা দেখছি যে পলাতক অবস্থায় থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা হুমকি ধামকিও দিচ্ছেন। এতে রাজনৈতিক অঙ্গন তপ্ত হয়ে উঠেছে। যে বিএনপি বা জামাত কদিন আগেও বিচারের ব্যাপারে খুব একটা শক্তভাবে কথা বলেনি, সেই বিএনপি জামাতও কিন্তু এখন ক্ষুব্ধ হয়ে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে। কেবলমাত্র
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগের নানা ধরনের তৎপরতার কারণে। ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি এবং জাতীয় পার্টির উপর তাও করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অভিযোগও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্রথম অভিযোগ যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে শাওন, একটি সিনকেজের অংশ হিসেবে কাজ করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে বসে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, মতামত দিচ্ছেন এবং সেই মতামত অনুযায়ী কাজও করার চেষ্টা করছেন। তৃতীয় অভিযোগ যেটা শাওনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ। মানে এই মুহূর্তে কোথায় কোন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি করা যায় বা কিভাবে আওয়ামী লীগের বা মধ্যম সারির নেতারা দেনি, কেবলমাত্র তৃণমূলের সাধারণ কর্মীরাই দু একজন করে মাঠে বের হচ্ছেন, আবেগে আক্রান্ত হয়ে তারা মিছিল বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করেছেন, তাও মুখ থেকে। অন্যান্য আওয়ামী পন্থী স্মৃতিকর্মীরা মাঠে নামে তাহলে সরকার বেকায়দায় পড়বে। সেই জন্যে আসলে নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে নাশকতা তৈরি করা। শাওনের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা পেয়ে টিভি যাচ্ছে। আমার কাছে যা মনে হলো শাওনের, কারণ গণ অভ্যুত্থানের পক্ষের জনগণ এই মুহূর্তে একেবারে হতাশ অবস্থায় আছে। কেন আছে? কারণ এখন পর্যন্ত বিচারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখিনি। মানে কেবলমাত্র বিচার শুরু হয়েছে, মোকদ্দমা তদন্ত চলছে, কিন্তু কোনো একটা বিচার যে চূড়ান্ত পর্যায়ে এই 6 মাসে সেই ধরনের সম্ভাবনা আমরা দেখিনি। এইরকম পরিস্থিতিতে আহত হয়েছেন যারা বা শহীদ পরিবারের সদস্যরা থেকে শুরু করে যারা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা প্রচন্ড ক্ষুব্ধ। তার এই ক্ষুব্ধ পরিস্থিতিতে পেলে ঘি ঢেদের মতো অবস্থা করে শাওন বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে। সুতরাং শাওনের জন্য ভালো হয়েছে এই জন্য যে কোনো সময় তিনি রাস্তায় বের হলে বা মার্কেটে অন্যান্য অফিস আদালতে প্রোগ্রামে গেলে গণরোষের মুখে পড়ে গণপিটুনি খেতে পারতেন এবং এর মধ্য দিয়ে তার জীবনের অবনতি ঘটতে পারত আশঙ্কা কিন্তু অনেকে বলছে। তো সেই পরিস্থিতিতে জিবি পুলিশ রক্ষা করো, তার বিরুদ্ধে এখন তার শাস্তি যতটুকু ততটুকু হবে বিচার, এবং এর মধ্য দিয়ে যারা আসলে অপতথ্য ছড়াবেন, যারা দিল একটা সতর্ক বার্তা দিল প্রশাসন। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি দুটি কমেন্ট নিতে চাই। এস এম তিনি বলেছেন, আচ্ছা এইখানে মোহাম্মদ রহমান তিনি বলেছেন রুকিয়া প্রাচীকে অ্যারেস্ট করা হোক, রুকিয়া প্রাচীকে অ্যারেস্ট করা হোক, এরকম একটা মন্তব্য করেছেন। আটক করা হোক গণহত্যাকারীর পক্ষে কথা বলায়। গ্রেট, খুব খুশির খবর, এখন আরো আওয়ামী ষড়যন্ত্র প্রকাশ পাবে। মাস্তিন বলেছেন শাওনকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমি একটি কথা খুব স্পষ্টভাবেই আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, এখন এই গণ অভ্যুত্থানের পর গুমের ঘটনা ঘটেনি বা গুম আপাতত বন্ধ হয়ে গেছে। কিন্তু গুমের ঘটনা আপাতত বন্ধ হয়ে গেছে বলে এটা যে চিরতরে বন্ধ হয়ে গেছে এমন ভাববার কারণ নেই। ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় এসে তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী এবং পাকাপোক্ত করবার জন্য আবার গুমের ট্রেন্ড চালু করতে পারে, আয়নাঘর তৈরি করতে পারে। আর এইসব কারণেই এই অনৈতিক অবৈধ আইন বহির্ভূত গুমের বিরুদ্ধে আমাদের আওয়াজ ওঠানো প্রয়োজন। প্রিয় দর্শক, আমার যারা ভক্ত আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য একটি ঘোষণা হচ্ছে, বইমেলায় আমার দুটি বই বেরিয়েছে। একটি গল্পের বই গুম রাজ্যে গোলাপের ঘ্রাণ, অন্যটি কিশোর উপন্যাস গোয়েন্দা কবলে মুগ্ধ। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক অজানা কাহিনী এখানে পাবেন। হুমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু মন্তব্য আওয়ামী লীগকে উজ্জীবিত করেছে। পতিত স্বৈরাচারের সাথে তার গোপন কানেকশন থাকাটাই স্বাভাবিক,
এবং আমরা ধরে নিচ্ছি তিনি কোনো একটি ষড়যন্ত্রের মধ্যে নিজেকে ঢুকাচ্ছেন বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম তিনি মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন যে ঢাকার বাণিজ্য মেলার যে ডাস্টবিন করা হয়েছে, সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবিকে, সেই ছবিটা নিয়ে তিনি 21শে বইমেলার ব্যাপারে বেশ কিছু মন্তব্য করেছেন আপত্তিজনক, যেটা আমাদের সারা বাংলাদেশের হাসিনা বিরোধী এবং এই দেশের ঐক্যবদ্ধ যে বর্তমান সময়ের সরকার রয়েছে এবং জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে হাসিনা বিরোধী হিসাবে, তাদের হৃদয়ে বেশ খানিকটা কষ্ট দিয়েছে। কেন দিয়েছে? আমরা পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি মহাব্বত করার জন্য না। বইমেলা হোক আর মসজিদ হোক আর মন্দির হোক, বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে একজন শত্রুর ছবি টানানো থাকবে, একটা শত্রুর ছবি আপনার প্রকাশ পাবে এবং যেই ছবিটা ঘৃণাভরে মানুষ বানিয়েছে সেই ছবিটা সব জায়গায় লটকানো থাকবে। তাতে লজ্জার কি আছে? যদি কারো লজ্জা লাগে বুঝতে হবে সেই লোকটা আপনারও না, আমারও না, ওই পতিত স্বৈরাচার শেখ হাসিনার দালাল, তারই লোক। না হয় কোনো অবস্থায় এটা করতে পারে না। আমরা যখন বাংলাদেশের জনগণ সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ যে হাসিনার কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না, হাসিনার কোনো সেই 16 বছরের অত্যাচার এদেশে আর ফেরত আনা যাবে না, তখন এই শাওন সাহেব আপনি এই কি বলে 21শে বইমেলাকে কেন্দ্র করে যে মন্তব্য করেছেন, সেটা আপনার সাথে আওয়ামী লীগের শিখানো বক্তব্যেরই সামিল। আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে নতুন করে আন্দোলন শুরু করেছে, যেটা হওয়ার কথা ছিল 5ই আগস্ট, হয়েছে 5ই ফেব্রুয়ারি। সেই ধানমন্ডির 32 নম্বর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের যেই সকল সুযোগ সন্ধানী অবৈধ অর্থ সম্পদ লোপাটকারী ব্যক্তিবর্গ রয়েছে, দুঃশাসনের রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করেছে, তাদের কিছু কিছু জায়গায় ক্ষিপ্ত মানুষজন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে। বিভিন্ন জায়গায় তারা তাদের অট্টালিকাগুলোতে যে কোনো মূল্যে তাদের সেই সকল দরগা বা কি বলে বসার জায়গা, সেটাকে তারা নস্যাৎ করার চেষ্টা করেছে। কিন্তু শাওন তখনও বাচ্চাদের উদ্দেশ্য করে বলছে যে এতটুকুতেই ভয় পেলে বাচ্চারা, মানে সমন্বয়করা এবং ছাত্ররা, তাদেরকে উনি বাচ্চা বলছে যারা বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছে। তার মানে এই নেত্রী, এই ব্যক্তি, এই অভিনেত্রী কিংবা যে নামেই তাকে চেনেন না কেন, তার মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কটূক্তি করা এবং আওয়ামী লীগের ছাপাই গাওয়া, এবং আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন। আমরা জানি না তার সাথে ষড়যন্ত্রের কতটুকু মিল। আমরা পুলিশ ডিপার্টমেন্ট সহ যারা ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করেছেন তারা দেখতে পাবেন। তার ষড়যন্ত্র খতিয়ে দেখা উচিত। শুধু তাকে নয়, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে 24 জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধাচারণকারী যে সকল ব্যক্তি আছে, কারো ব্যাপারে ছাড় দেওয়া উচিত নয়। তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তদন্ত করা উচিত এবং ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা উচিত। কয়েকদিন আগে দেখলাম পরিমণিও একই তালে নেচে সেও স্ট্যাটাস দিচ্ছে, মনে হচ্ছে জানো এই দেশটা স্বাধীন করে ওদের হাতে দিয়েছি। বেটা, আওয়ামী লীগের আমলে জেল খেটেছিস, তারপরে অন্যায়ভাবে তোমার কি বলে আলেম ওলামাকে জামিন দিত না, তুমি জামিন পেয়ে যাইতা। তো এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আরামে আছেন, এখনও জেলের ভাত খাটা লাগে নাই, তারপরেও আপনারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এদেশের 24 অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যেটা কোনোভাবে কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি, শুধু শাওন নয়, বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করে খতিয়ে দেখা উচিত। এবং আমি দেশবাসীকে অনুরোধ করব, আইনের গতিতে চলবে। আমরা যে কোনো আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে সোপর্দ করা উচিত বলে মনে করি। আমরা আইন হাতে তুলে নিব না, আমরা কারো উপরে অন্যায় কোনোভাবে কোনো আচরণ করব না। আমাদের আচরণ হবে আইনের গতিকে সুন্দরভাবে বাস্তবায়নের মাধ্যমেই এই সকল ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা। তবে ভালো লাগছে যে ছাত্র জনতার এই আন্দোলনের কারণে আজ আবার ছাত্র জনতা, দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে এবং আওয়ামী দোসররা আবারও গর্তের ভিতরে লুকানোর চেষ্টায় আছে। দেখা যাক আগামীর বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব 24-এর যে চেতনা, এই চেতনার বাংলাদেশ থাকবে নাকি দুষ্কৃতিকারীদের চিন্তার বাংলাদেশ থাকবে, সময় বলে দিবে। সবাইকে ধন্যবাদ।
সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। গতকালকে রাত থেকে আজকের এই সময়টা পর্যন্ত পিনাকি যুগ চলছে। আমরা ধরতেই পারি পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস আঙুল যেদিকে হিলাচ্ছেন সেদিকেই একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে, ছাত্র জনতার ঝড় তুফান। আর এই ঝড় তুফানের দুইটা রূপ দেখা দিছে। একটা হচ্ছে যে যাদের বাড়িঘর, মানে যাদের নাম মেনশন করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর, আগুন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মেহের আফরোজ শাওনকে কীভাবে সাইজ করতে হবে, গতকালকে পিনাকি ভট্টাচার্য নুহাসপল্লী নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার ঠিক কয়েক ঘন্টা পরেই আমি যখন নিউজটা করছি, সম্ভবত ঘন্টা দুয়েক আগে মেহের আফরোজ শাওন তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। এর পাশাপাশি তার যে বাসভবন আছে জামালপুরের সদর উপজেলার নরুন্দি এলাকার, তো সেইখানেও তার যে গ্রামের বাড়ি, দোতলা তিনতলা ভবন, সেখানেও ভাঙচুর করা হয়েছে। অগ্নিক সংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বলা হচ্ছে যে বিকেল থেকে এই বাড়িটিকে ঘিরে রেখেছিল, এরপর এক পর্যায়ে সেখানে কেউ প্রথমে আগুন দিছে, এরপর এখানে যা গতকালকে রাত থেকে ঘটার তাই ঘটছে। এই সময় বাড়িটিতে ভাঙচুর চালানোর এক পর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেওয়া হয়, বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাস করা হয়। তবে পিনাকি দাদার একটা গানের রিকোয়েস্ট ছিল, চাকবুম চাকবুম। তিনি একদম একটা স্ট্যাটাস দিচ্ছিলেন যে পাগলারা চাকবুম চাকবুম গানটা বাজাও, হ্যাঁ না শখ হচ্ছে। সম্ভবত এটা কোন এলাকার ভাষা আমি জানি না। তো যাই হোক, এই বাড়িটি বেসিক্যালি মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। সবশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যদিকে আপনার আজকে সারা দেশে যা ঘটছে, আমরা গ্রেপ্তার ইস্যুটা একটু দেখি। শাওনের উপরে যে ঝড়টা মানে এই মুহূর্তে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে গতকালকে শেখ হাসিনার যেই 9টার দিকে আপনার একটা ভাষণের ইস্যু ছিল। এরপর যখন ছাত্ররা ধানমন্ডি 32 নিয়ে নানান বক্তব্য দিচ্ছিল, তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা ছিল এরকম, বাচ্চারা এত অল্পতে ভয় পেয়ে গেছো, এরকম টাইপের একটা স্ট্যাটাস ছিল। তো যখন 32 ভাঙচুর হচ্ছিল, সাংবাদিক ইলিয়াস লাইভে আসলেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, সেখানে মেহের আফরোজ শাওনকে নিয়ে আলোচনা হইল। তো মানে তাকে কিভাবে সাইজ করা যায়, তখন পিনাকিদা বলল যে এটার সিস্টেমে করতে হবে, নুহাসপল্লীরে জাতীয় সম্পত্তি বানাতে হবে। আর আজকের দিনে শাওনের কপাল পড়ছে। গেল সম্ভবত ঘন্টা দেড়েক আগে ধানমন্ডি থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা শাখার যিনি কি বলা যায় অতিরিক্ত কমিশনার আছেন রেজাউল করিম, তিনি বলছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকালকে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন। আর এটা নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে যে আসলে হচ্ছেটা কি। একটা জিনিসে হচ্ছে, ইলিয়াস পিনাকির দ্বৈত যে ঝড়, আঙ্গুল হিলে যে কোনো কিছু করতে পারে, এটা প্রমাণিত হয়ে গেছে। তো শাওনের যিনি মেয়ের জামাই ডক্টর আসিফ নজরুল ইসলাম, তিনি আসলে কি করছেন। তো এখন যে সময়টা, এখন একটা কেয়ামত টাইপ সময় বাংলাদেশে আসলে চলছে। বিশেষ করে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস যাদের উপর ক্ষুব্ধ, আমার মনে হয় সবাই ইয়ানাফসি করছেন যে কার বাড়ি ঘরে কখন গিয়া হামলা ভাঙচুর চলে। বিশেষ করে সবচেয়ে বেশি টেনশনে আছে, আমি কয়েকটা জায়গা থেকে একটা পোস্ট দেখছি যে প্রথম আলোর যে ভবনটা, সেইটার ছবি দেওয়া হচ্ছে, ডেইলি স্টারের ভবনটার ছবি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কত সুন্দর একটা বিল্ডিং। আবার অতি উৎসাহী কেউ কেউ বলছেন পরিমণির বাসাটাও কাছাকাছি, আজকে রাতেও যে কোনো কিছু ঘটতে পারে। তো আমরা দেখছি, সময় বলে দিবে। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন এই শাওনকে আরও আগে গ্রেফতার করা উচিত ছিল। এই যে ধানমন্ডি 32 নাম্বার যে ভাঙা হয়েছে, এর উস্কানিদাতা হিসাবে এই শাওনকেও কিন্তু তাকেও অভিযুক্ত করা যায়। কারণ এই কয়েকদিন সেও আওয়ামী লীগের হয়ে বেশ সরব ছিল, কিছু কথা বলেছে। তাকে শুধু গ্রেফতার নয়, রিমান্ডে নিয়ে আমার মনে হয় জিজ্ঞাসাবাদ ভালোভাবে করা উচিত যে সে আসলে কাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হয়তোবা আরও নতুন কিছু গোপন তথ্য ফাঁস হবে ভারতীয় ষড়যন্ত্র নিয়ে। দর্শক আলোচনাগুলো শুনেছেন এবং শাওনের গ্রেফতার নিয়ে আপনার বক্তব্য কি, কমেন্ট বক্সে কমেন্ট করবেন।